আপনারা একটু চুপ করে বসেন। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন আমাদের প্রাণপ্রিয় আপা এখন মূল্যবান ভাষণ দিচ্ছেন। আপনারা সবাই যার জায়গায় বসে যান প্লিজ। আমি সবাইকে ধন্যবাদ জানাই। বিজয় মাস বিজয় দিবসের বঙ্গবন্ধু আসবে ফিরে। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমার আন্তরিক শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয়ের মাস। আর আমি আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় চাহিদার প্রতি, ৩০ লক্ষ শহীদের প্রতি, ২ লক্ষ মা বোনের প্রতি। মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম। 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় আমার বাবা, বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার ভাই, 3 ভাই আমার ছোট, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট ভাইটি যার বয়স মাত্র 10 বছর, রাফেল, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। আমার জামানের নবপরিণীতা বধূ সুলতানা ও রুজি জামাকে হত্যা করে। আমার একমাত্র চাচা আশিক আবু নাসির নির্মমভাবে হত্যা করে, যিনি মুক্তিযুদ্ধ ছিলেন, পঙ্গু ছিলেন। আমার বাবার মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিন, ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান সহ সেই দিন 25 নম্বরের বাড়িতে যাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল, আমি তাদের আত্মার মাত্রার কামনা করি। একই দিনে ঘাতকের দল আমার নিজ পুরো বাড়িতে আক্রমণ করে মুক্তিযোদ্ধা শেখ ফজলত মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকা হত্যা করে। সেটি পুরো বাড়ি আক্রমণ করে আব্দুল সালিয়াবাদ, যিনি মুক্তিযোদ্ধা সংগঠক এবং তার 10 বছরের ছেলে, 13 বছরের বেবি এবং 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ্পুত্র মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সালিয়াবাদ এবং ভাগ্নে রিন্টু সহ ওই বাড়িতে কাজের লোকজন সহ আরো অনেককে নির্মমভাবে হত্যা করে। 4 বছর নাতি সুকান্ত কি অপরাধ ছিল? জেলখানায় কেন্দ্রীয় কারাগারে 4 নেতাকে নির্মমভাবে হত্যা করে এবং এর পথে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অকথ্য নির্যাতন। যারা 15 আগস্ট হতে সুনামগঞ্জ সাধারণ বন্ধ করেছে, আমি তাদের আত্মার মাত্রার কামনা করি। বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে, আমি তাদেরকে স্মরণ করি। 2024 সাল সেই তথাকথিত বিপ্লবের নামে যে হত্যাযজ্ঞ চলেছে, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, প্রায় কয়েক হাজার নেতা, 15,000-এর উপরে নেতাকর্মী আহত এবং এর ভিতরে প্রায় 3,000 নেতাকর্মী, তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আমরা প্রায় 400-র মতো নাম সংগ্রহ করতে পেরেছি। অনেক এলাকায় আমাদের নেতাদের মেরে টুকরো টুকরো, লাশ টুকরো টুকরো করে পর্যন্ত ফেলেছে, আগুনে পুড়িয়েছে। একইভাবে পুলিশ হত্যা করেছে, চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। এই ইমোশনাল তার ক্ষমতার লোক, ক্ষমতা আসার জন্য সাংবাদিক, শিক্ষক, অধ্যক্ষ, সাংস্কৃতিক কর্মী প্রত্যেকের উপর চরমভাবে নির্যাতন চালিয়েছে। মিথ্যা মামলার দিন হয়রানি, এমনকি আমাদের প্রবাসী বাঙালি, তাদের আত্মীয় স্বজনদের পর্যন্ত হয়রানি করা হচ্ছে, তাদের ঘর বাড়ি করা হচ্ছে, তার উপরে একত্র নির্যাতন করা হচ্ছে, পুলিশ হত্যা করে এবং আওয়ামী লীগের নেতাকর্মীর হত্যা করে। কিভাবে? ঠিক কসাইখানা যেমন পশুকে পা বেঁধে ঝুলে রাখে, ওইভাবে পা বেঁধে ঝুলে অত্যাচারকে তাদেরকে হত্যা করেছে। এরা কারা? তারা এইভাবে পুলিশের পা বেঁধে ঝুলায় আওয়ামী লীগের নেতা কর্মী দাবি করে জিনাদা আওয়ামী লীগের নেতা সাধারণ সম্পাদক সময় তাদেরকে এভাবে হত্যা করেছে। নিজেরা আবার ভিডিও তুলেছে, সেখানে তাদের চেহারা দেখা যায়। এমনকি গণমাধ্যমের যে ডিউটি করতো পাইলট পুলিশ, তাকে পর্যন্ত হত্যা করেছিল। শুধু তাই না, এখন
নির্যাতন চরমে আওয়ামী লীগের অগ্রণী নেতা কর্মীকে গ্রেফতার করেছে এবং তাদেরকে খুঁজে পাচ্ছে না, তাদের মাকে হত্যা করছে, মা প্রার্থী সহ বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, চরম ভাবে মানবাধিকার এই ইউনুস লঙ্ঘন করে যাচ্ছে। এমনকি মেজর জেনারেল জিয়া তার উপর অকথ্য অত্যাচার করে তাকে দিয়ে বিভিন্ন স্বীকারোক্তি আদায়ের জন্য চরমভাবে নির্যাতন করছে। আমি জানি না ওই আমি যখন ক্ষমতায় ছিলাম কোনদিন কোন সামরিক অফিসার বা মেজর জেনারেল লেভেলের তাদেরকে গ্রেফতার করা, তাদের উপর নির্যাতন করা, সেটা তো আমরা কখনো করি নাই। আজকে কেন যারা আমাদের সাথে চাকরি করি অপরাধী, আজকে যারা আমার সঙ্গে ছিল তাদেরকে হয় হয়রানি করা হচ্ছে, তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে, সরকারি অফিসাররা তাদের এর মধ্যে কতজনকে গ্রেফতার করা হচ্ছে, মানে 25 জনের মতো তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে দেখো আপনি সাবেক প্রিন্সিপাল সেক্রেটারিকে গ্রেফতার করেছে। এমনকি যে ক্যাবিনেট সেক্রেটারি শপথ মামলা, সচিব সেক্রেটারি সহ সচিব নানা ধরনের অফিসারদের হয়রানি এবং তাদের সকলের বিরুদ্ধে মামলা। সাংবাদিক, এত সাংবাদিক নির্যাতন তো অতীতে কখনো হয়নি। 106 জনের বিরুদ্ধে হত্যা মামলা, 300 কাছাকাছি সাংবাদিক তাদের চাকরি হারিয়েছে এবং এর মাঝে শতাধিক কারাগারে বন্দী, এমনকি মহিলা সাংবাদিক পর্যন্ত, এবং রাস্তায় ফেলে সাংবাদিকদের হত্যা করেছে, আইনজীবীদের হত্যা করেছে, পিটিয়ে পিটিয়ে পুলিশ হত্যা। একটা মেয়ে প্রেগনেন্ট, সে হাত পা ধরতে, ভাই আমাকে মায়ের না, আমার পেটে বাচ্চা, সন্ত্রাস বাহিনী তাদের এতটুকু মানে মানবিকতা ছিল যে তাকে মেয়েটাকে পিটিয়ে হত্যা করেছে। 235টা থানা আগুনতে পুড়িয়ে দিয়েছে এবং থানার ভিতরে পুলিশকে পুড়িয়ে মেরেছে। সমস্ত পুলিশ আজকে গুম হয়ে গেছে, তাদের কোনো ঠিকানা নাই। আনসার বাহিনীকে গুম করেছে, তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না, মেরে মেরে নদী ভাসিয়ে দিয়েছে, এরকম করে শোনা যায়। সেই সরকারে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় সরকার, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পর্যায় পর্যন্ত সেই নির্বাচিত প্রতিনিধিদের এক কলমের কুচায় তাদেরকে সেখান থেকে বিদায় দিয়েছে। কায়দাটা কি? লাঠিয়াল বাহিনী অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় থাকে, একাধিক অফিসারের মধ্যে আপনারা ওদের অফিসে হাজিরা দিবেন, হাজিরা দিতে গেলে তাদেরকে মারে, হাজিরা দেয়নি, এটা বাতিল। মানে এত বড় দুষ্টু চক্রের হাতে বাংলাদেশ আর কোনদিন করে নাই সেই ব্যবস্থা। শুধু তাই না, নির্বাচন কমিশন, আমরা প্রথম আওয়ামী লীগ সরকার প্রথম আইন করে নির্বাচন কমিশন গঠন করেছে, সেখানে তো কোনো দলীয় করা হয়নি। হাবিবুল আওয়াল কোন রাজনৈতিক দল করতে কথা তো কেউ বলতে পারবে না, অথচ সেই অপমান করে নির্বাচন কমিশন সবাইকে পদত্যাগে বাধ্য করেছে। হাইকোর্টের সেই আমাদের চিফ জাস্টিস, তার বাড়ি আক্রমণ, হাইকোর্টে আক্রমণ, সেই লাঠের বাড়ি এদেরকে নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র নামধারী এর আগে আছে, সেখানে একটা চরমভাবে অপমান, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে। যারা পদত্যাগ করেনি তাদেরকে কোনো দায়িত্বই দেবে না, তাদের বের করে দিয়েছে। এই মানে আমার মনে হয় কোনো শ্রেণী পেশা বাদ নাই সেখানে তারা আক্রমণ করে নাই। পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন সব অপমান করে করে তাদেরকে তাড়ানো। যত মাজার, দরগা শরীফ, ওলামা ভাষায় তাদেরকে তা ছাড়েনি, অনেকে বিরুদ্ধে মামলা এবং সব মাজারগুলি ভাঙা, মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, 11টা গির্জা ভেঙেছে, গির্জার উপর হামলা। আর হিন্দুদের উপর তো কথাই নেই, একদিকে মন্দির ভেঙেছে, তার উপর আবার তাদের বাড়ি বাড়িতে লুটপাট, মেয়েদেরকে অত্যাচার। বুদ্ধিস্টের মঠ সে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামে প্রতিদিন হত্যা, বাংলাদেশে প্রতিদিন হত্যাকাণ্ড চলছে। গতকালকেও হিসাব মিলে প্রায় 17-18 জন খুন হয়েছে। মানুষের কোনো নিরাপত্তা নেই, ঘরের মধ্যে ঢুকে অগ্নি লুটপাট, কি তারা ছাত্র এই বলে তারা ঢুকে সেখানে লুটপাট করবে, ভাঙচুর করবে অথবা হত্যা করবে। এমনকি ইউনুসকে আপনারা শুনেছেন যে এই সুদখোর ইউনুস
সে আমাদের নবীজিকে নিয়ে পর্যন্ত সে কটাক্ষ করে, বিবি খাদিজাকে নিয়ে কটাক্ষ করে, যাদেরকে আমরা এত সম্মান করি, আর তাকে নিয়ে এই নবীজিকে নিয়ে কটাক্ষ করছে। এটাই শাস্তি পেতেই হবে, কারণ নবীজিকে নবী অপমান এটা আমরা সহ্য করতে পারি না। সেই সাথে আপনারা জানেন আজকে বিশেষতমা মাস রক্তাক্ত পরশু যে মুসলিম মারা গেছে বলে মাত্র 4 জন, কিন্তু আমরা যেটা শুনি ছিল অনেক অনেক বেশি সেখানে মারা গেছে বলে শোনা যায়। এদের অর্থ লিপসা এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যেটা বলার না। হাজার হাজার মামলা এবং মিথ্যা মামলা, এমনকি আমি দেখলাম যে বিডিআরের বিদ্রোহ হলো, সেখানে আমার নিজেরাকে আবার মামলা দিচ্ছে তদন্ত করবে। যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, সে কিন্তু একসময় বিডিআরের চিফ ছিল। যে বিদ্রোহ ঘটেছিল ওই দিনের কথা সকলের বলে থাকা উচিত যে সেদিন কোনো কথা নেই, হঠাৎ শুনলাম বিডিআর বিদ্রোহ, সঙ্গে সঙ্গে আমরা এয়ারফোর্স নামালাম, এয়ারফোর্সের হেলিকপ্টার গেল গুলি খেলো, আমার সেনাবাহিনী নামালাম, সেখানে গুলি করলো, কয়েকজন মারা গেল। এরপরে আমাদের চেষ্টা হলো যে যারা ওখানে বেঁচে আমরা তখন জানি না সেখানে কি ঘটেছে, কিন্তু বিদ্রোহ দমনের জন্য আপ্রাণ চেষ্টা আমরা করলাম। একদিকে যেমন আমরা সেনাবাহিনীকে প্রস্তুত রেখে তাদেরকেও দিয়ে করা, এলাকা থেকে লোক সরানো, ওখানকার এমপি ছিল তারপর তাকে বলা হলো সব যেন বাড়িগুলি ব্যারিকেড করে ফেলে, কারণ সেনাবাহিনী আক্রমণ করতে গেলে ওখানে হাজার হাজার লোক, প্রায় 6-7 হাজার পিলখানার ভিতরে ছিল। সাথে সাথে সারা বাংলাদেশের বিভিন্ন বিওপিতে 40টা জায়গায় বিদ্রোহ ঘটে। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, ডিসি, এসপি, তাদেরকে আমরা নির্দেশ দিয়ে দিই ওখানে আর্মি অফিসার যারা আছে তাদের পরিবার, তাদের জীবন বাঁচাতে, তাদেরকে ওখান থেকে সরিয়ে আনতে, প্রত্যেকটা বিওপি ওদের চাবি যেন নিয়ে যায় যাতে ওরা কোনো অস্ত্র না পায়। এবং এমনকি তারা বিভিন্ন জায়গায় সীতাকুণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সাতকানিয়া, অনেক জায়গায়, চুয়াডাঙ্গা রাস্তা পর্যন্ত ব্লক করে বসেছিল। এই বিদ্রোহ নিয়ন্ত্রণ করবার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। আমি নিজে সেনা ছাউনিতে গেছি, সেখানে গিয়ে তাদের সাথে আমি কথা বলেছি, তাদের মতামত শুনেছি। অথচ আজকে সেই বিদ্রোহের জন্য দোষারোপ করা হচ্ছে আমাকে। তো কিছু কিছু বিদ্রোহের পরিবার আমি দেখি তারাও কথা বলে। আমার প্রশ্ন হচ্ছে যে সেদিন যদি বিদ্রোহ দমাতে আমাদের সবাই যদি জীবনের ঝুঁকি না নিত, আমার হোম মিনিস্টার জীবনের ঝুঁকি নিয়ে সেই পিলখানার মধ্যে ঢুকে কতজনকে উদ্ধার করে নিয়ে এসে অস্ত্র উদ্ধার করেছে। আমাদের আওয়ামী লীগের নেতারা কারা গেছে, যেখানে পরের দিন আমরা জানতে পারি যে এই এতজন অফিসার মারা গেছে, তাদের সেই লাশগুলি উদ্ধার করা, খুঁজে বের করা, এবং সেখানে দেখা গেল আওয়ামী লীগের নেতা কর্মীদের আত্মীয় স্বজনই বেশি। আমাদের নারকের চাচাতো ভাই, পঞ্চগড়ে আমাদের এমপি ছিল, তার মেয়ের জামাই, মালিকুল সাহেব আওয়ামী লীগ নেতা, তার নাতি জামাই সহ এই কটা অফিসার আওয়ামী পরিবারের, প্রায় 45 জন আওয়ামী পরিবারের অফিসার দিদি সহ, ব্রাহ্মণবাড়ি আমাদের যিনি এমপি ছিলেন সাচ্চু ভাই, তার আপনগত ভাই ছিল সাকিব, আওয়ামী লীগের যে কজন ছিল তাদের প্রত্যেকটা হত্যা করেছে। আমরা আপ্রাণ চেষ্টা করি এই পরিবারগুলিকে উদ্ধার করি। এমনকি আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী এমপিরা তারা তাদের বাচ্চা কাচ্চা কোলে নিয়ে পর্যন্ত উদ্ধার করে নিয়ে আসে। কি ভয়াবহ একটা পরিস্থিতি। অথচ এখন হঠাৎ পাহাড়ের বাচ্চারাই যার বিচার হয়েছে 800 আসামি, এই 800 আসামি আমরা বিচার করেছি, তাদের শাস্তি দেওয়া হয়েছে, এবং যারা তাদের মৃত্যুদণ্ড ছিল সেই মৃত্যুদণ্ডগুলি, সেই এতগুলি মানে ঘটনা, প্রায় 150 জনের মতো তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং সেগুলি কার্যকর প্রক্রিয়া দিয়েছিল। হঠাৎ এরা ক্ষমতা এসে ওই জাহাঙ্গীর, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, যে ছিল একসময় বিডিআর এর ডিজি, এবং এই ঘটনা চক্রান্ত যে ওদের করেছে কোনো সন্দেহ নাই। কারণ ওই দিন রাত্রে তারিখ দিয়া পর্যন্ত 45টা টেলিফোন করে বাংলাদেশে,
এবং খালেদা জিয়া ভোর 6টা থেকে 7টা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে চলে যায়, তারপরে 9টা 9:30টার সময় এই ঘটনা ঘটে। তাহলে বিদ্রোহের সঙ্গে কারা জড়িত ছিল এটাতে এমনি স্পষ্ট হয়ে যায়। সেনাবাহিনী আমরা পাঠাই যে আক্রমণ করিনি, এটা তো সম্পূর্ণ মিথ্যা তথ্য। তাহলে আমাদের সেনাবাহিনীতে জোরদার করা ছিল চারিদিকে, এটা তো এটিএনই তো আমাকে মুন্নি সাহেব দেখিয়েছিল। অথচ সেই মিথ্যা অপবাদ দিয়ে আজকে আবার তদন্ত করবে এবং মানে আমার বিরুদ্ধে মামলা। ঠিক আছে, আমি যে সবই মোকাবেলা করবো। আমার বিরুদ্ধে তো প্রায় 253টা মামলা, তার মধ্যে অধিকাংশই হচ্ছে খুনের মামলা। অবশ্য আমি যাদের খুন করেছি এর মধ্যে আপনারা জানেন যে অনেকে আবার জীবিত ফিরে এসেছে, করবার জন্য কাউকেই ছাড়ে নাই। DDR এর বিদ্রোহীর এই ঘটনা, তার উপর একটা দুর্নীতি। কোথায় আমরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করছি, সেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অর্থ নাকি আত্মসাৎ করা হয়েছে। মেয়েটা 4বার সে এমপি হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে, এখন সে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছে। তার নামে মিথ্যা অপবাদ, $5 বিলিয়ন নাকি পুতিনের কাছে নিয়েছে। আবার প্রশ্ন, $8 বিলিয়ন প্রজেক্ট, $5 বিলিয়ন যদি আবার পরিবার নিয়ে যায়, তো বিদ্যুৎ কেন্দ্রটা নির্মাণ হলো কি দিয়ে? পুলিশের মাথা দিয়ে? এটা আবার প্রশ্ন যারা এইসব কথা বলে। এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করতে অনেক বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু আজকে আমরা সেটা করছি। আধুনিক যুগে বাংলাদেশ প্রবেশ করেছে। আমার এখানে একটা কথা স্পষ্ট থাকবে, আপনাদেরও বলে রাখি, ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু হবে, ইউনুস যেন কিন্তু ওই সূক্ষ্ম ইউনুস ও কিন্তু কিছুদিন এটা উদ্বোধন করতে পারবে না। সব নাকি খারাপ, আমরা যে কাজ করছি সব ইনস্টিটিউশন নাকি ধ্বংস করেছি। তাহলে এত খারাপ কাজ যদি করে থাকি, আমার তো অনেকগুলি ব্রিজের কাজ শেষ হয়ে যাবে এবার। আমাকে সেই কুড়িগ্রাম থেকে গাইবান্ধা থেকে এরকম যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতু, আবার সে নামও পাল্টে দিয়েছে। সেই রেল সেতু শেষ হবে, আর সারা বাংলাদেশে আবার অনেকগুলি সেতু, রাস্তা, বিভিন্ন প্রতিষ্ঠান কাজ প্রায় এখন সম্পন্ন হওয়ার কথা, অনেক কাজ তো তারা বন্ধও করে দিয়েছে। কিন্তু একটা কাজও ওই সূক্ষ্ম ইউনুস উদ্বোধন করতে পারবে না, যতক্ষণ প্রমাণ করতে না পারবে যেসব জায়গায় আমরা দুর্নীতি করেছি, তাকে আগে প্রমাণ করতে হবে। বা এই যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুর্নীতির কথা বলে, এবং যে এই কথা বলেছে ও কিন্তু আমেরিকায় থাকে। ওই যে ববি হাফজাজ রাখি হচ্ছে কিন্তু ওই নুইলের রাজাকার শমশের ববি কি শমশের কি যদি একটা নাম প্রিন্স বলে নিজের পরিচয় দেয়, সে কিন্তু আমেরিকায় থাকে, ওকে খুঁজে বের করে। ও এরকম মিথ্যা তথ্যদের দিবে, তো এটা প্রমাণ করতে হবে। যদি না হয় ওর বিরুদ্ধে আমাদের শুরু করতে হবে, মামলা করতে হবে, এবং যারা এই কথা বলছে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। এবং কোথায় দুর্নীতি, কোথায় মানি লন্ডারিং করেছে তার সমস্ত প্রমাণ তাদেরকে দিতে হবে। কিন্তু আমার কাছে সব তথ্য আছে। ইউনুস যে মানি লন্ডারিং করেছে 1000 কোটি টাকা, সেটা তো আমরা জানি। আমেরিকায় তার কত ব্যবসা আছে, ফ্রান্সে কত ব্যবসা আছে, স্পেনে কত ব্যবসা আছে, আফ্রিকার অনেক কান্ট্রিতে ব্যবসা আছে, কোথাও কোথায় ব্যবসা আছে। টাকাটা পেল কোথায়? ছিল একটা ইউনিভার্সিটির প্রফেসর, চাকরি করছে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে। একটা এমডি ব্যাংকে তার এত অর্থ আসে করতে গিয়ে, সেই জবাবটা তাকে দিতে হবে। 666 কোটি টাকা তার সাথে ট্যাক্স পায়, সেই ট্যাক্স বাদ করা হয়েছে। আর জনগণকে বলে আপনাদের ট্যাক্স ইনকাম ট্যাক্স দিতে হবে। সে কেন তার ইনকাম ট্যাক্স 666 কোটি টাকা ট্যাক্স সে কেন এটা দেবে না? কেন এই ট্যাক্স বাতিল করালো? 6 আগস্ট মামলার রায় দেওয়ার কথা, তার ইউনুসের ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা। সেই জন্য 5 আগস্ট গণভবন হামলা করা, বঙ্গবন্ধু ভবন পড়ানো, সংসদ ভবন হামলা করা, বিভিন্ন প্রতিষ্ঠান হামলা করা। এটা মনে করবেন না এটা হঠাৎ করে জনগণ করেছে।
এটা হলো ইউনুসের মেটিকুলাসলি ডিজাইন করা কাজেরই একটা স্তর। প্রথম স্তর ছিল ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করা। কারণ যে কোটা নিয়ে আন্দোলন, এই কোটার সমস্যা কিন্তু 5 জুন শেষ হয়ে যায়। কারণ আমি 2018 সালে কোটা বাতিল করি, এরপর যারা মুক্তিযোদ্ধা পরিবার মামলা করে, এই মামলার রায় যখন আবার কোটা চালু করে, আমরা সাথে সাথে সরকার পক্ষ থেকে রিট করে এবং উচ্চ আদালতে আবেদন করে সেটা স্থগিত করে দিই। 5 জুনের থেকে তো কোনো কোটা ছিলই না। তাহলে হঠাৎ 7 জুলাই থেকে আন্দোলন কিসের? এবং শুধু তাই না, আপনারা আরেকটা ভিডিও বেরিয়েছে, আপনারা দেখবেন ওই সম্বন্ধটা একজন মধ্যে কেউ বলছে যে তাদের থেকে ছাত্র আসে নাই, তারা ফলস আইডি কার্ড করে দিয়েছে এবং ফলস ড্রেস করে দিয়েছে, তাদেরকে অন্য লোকদের ছাত্র সাজিয়ে দিয়েছে যাতে গণভবন ভয় পায়। এবং এই গণভবন জ্বালার পর এটা ছিল তার ওই মেটিকুলাসলি ডিজাইনের 2য় নম্বর। এ ছিল আন্দোলন, আর দিয়ে হলো এটা খুব সমানভাবে সে গণভবন জ্বালাতে করাতে পেরেছে। সংসদ ভবন থেকে শুরু করে বঙ্গবন্ধু ভবন, এই যে সমস্ত স্থাপনা, আর তাছাড়া বিটিভি ভবন, মেট্রো রেল, এগুলিতে সব পুলিশ আর একজন সমন্বয়ক বলে দিয়েছে মেট্রো রেল না পোড়ালে, পুলিশ না হত্যা করলে নাকি তাদের বিপ্লব সফল হতো না। তার মানে যত যে হাজার হাজার পুলিশ হত্যা হয়েছে, খুন করেছে, এগুলি তাদের পরিকল্পনার অংশ। এবং মেট্রো রেল আগুন, এক্সপ্রেসওয়েতে আগুন, বিটিভি ভবনে আগুন, আমাদের দুর্যোগ মন্ত্রণালয় ভবনে আগুন, বিটিআরসি ভবনে আগুন, বিটিআরসি ভবন সমস্ত জায়গায় আগুন দিয়ে পুড়িয়েছে। এখন আমরা হয়েছে কি, আমি নাকি ইন্টারনেট স্লো করতে বলেছি, আমার কথা নয়। যেদিন ছাত্ররা ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করলো চাকরির বয়স কমানোর জন্য, বা গার্মেন্টস শ্রমিক আন্দোলন করলো, বা শ্রমিক আন্দোলন, সেই সময় কেন ইন্টারনেট কমানো? সেই সময় তো সেই ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, কমিয়ে দিয়েছিল। এবং সেটাই না, যারা আন্দোলন করতে গেছে তাদের উপর গুলি চালিয়েছে এবং সেখানে একজন মারাও গেছে, গার্মেন্টস শ্রমিক 2 জন মারা গেছে, এখানে ছাত্র মারা গেছে। ওই 7 জুলাই থেকে ছাত্ররা যখন আন্দোলন করে, আমরা তো তাদের কোনো বাধা দেয়নি, পুলিশ তো তাদের কোনো বাধা দেয়নি, তারা তো আন্দোলন করেছে। এবং ছাত্র অর্থাৎ সব মিলে ছিল, আমরা তো সব দেখে জানতাম, কিন্তু পুলিশ কোনো বুলেট ব্যবহার করে নাই। প্রত্যেকটা লাশ যদি কবর থেকে বের করে পোস্টমর্টম করা যায়, তাহলে সত্যটা বেরিয়ে আসবে। যেটা একজন উপদেষ্টা তার কাউন্সিলর বলেছেন যে এই হত্যা যে বুলেট দিয়ে হয়েছে, এই বুলেট আমাদের পুলিশ, আর্মি, বিডিআর তো ব্যবহার করে না। 7.62 বুলেট, অর্থাৎ ওই মিছিলের ভিতরেই কিলিং এজেন্ট ছিল, তারাই এদের হত্যা করেছে। এই আবু সাইদ থেকে শুরু করে সমস্ত হত্যাকাণ্ড। আবু সাইদের ব্যাপারে বলি, আপনারা একটু লক্ষ্য করেন তো, দেখা গেল আবু সাইদ বুক পেতে দিল, আর পুলিশ গুলি করলো, সে পড়ে গেল। এই যে গুলি করলো, গুলিটা কোথায় রাখবে? গুলি করলে তো ফিনফিনে রক্ত বেরোবে, সেখানে কি একটা রক্ত বেরিয়েছিল? তারপর তাকে যে তুলে নিয়ে গেল, গুলি খাওয়া মানুষকে তো হাসপাতালে নেবে, গুলিগুলো বের করার চেষ্টা করবে, বাঁচাতে চেষ্টা করবে। তাকে কি বাঁচাতে চেষ্টা করেছিল? তাকে তো হাসপাতালেই নেয় নাই। আড়াইটার দিকে গুলি লাগলো, আড়াইটার দিকে দেখালো গুলি, আর তাকে হাসপাতালে নিয়েছে সন্ধ্যা 8টায়, মুমূর্ষ অবস্থায়। তাই এতক্ষণ সে কোথায় ছিল? মাত্র একটা বুলেটে মারা গেল মুগ্ধ। এই বুলেটটা কিসের? যখন ছাগল সাহেব বললেন যে সিভিলিয়ানদের হাতে অস্ত্র চলে গেছে, এটা তদন্ত করে বের করতে হবে, সাথে সাথে তাকে সেই পদ থেকে সরিয়ে দিয়ে ওই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরকে বসিয়ে দিল। সমস্যাটা কি? আর কিছুই না, এটা হচ্ছে মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ, মাস্টারমাইন্ডের পরিকল্পনা। মাস্টারমাইন্ড নিজেই লাশ ফেল, সরকার পড়ে যাবে। লাশের উপর লাশ ফেলে তো আমি সরকারে থাকতে চাই না।
আর আমাকেই তো হত্যা করার টার্গেট ছিল। 21 আগস্ট আমাকে গ্রেনেড হত্যা করা হলো, হত্যার চেষ্টা করা হলো। আবার 24 জন ওখানে মারা গেল, আইবি রহমান সহ আরো অনেকে তো 25 জন পরে মারা গেছে। এই যে একটা করা একটা এই সমস্ত ঘটনা ঘটিয়ে এরা বারবার হত্যার চেষ্টা করছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছে। এবারও হয়তো আধা ঘন্টার জন্য আমি গেছি যখন গেছি নিশ্চয়ই এর শেষ আমি দেখে ছাড়বো। বাচ্চাদের দিয়ে শিক্ষকদের অপমান করে, প্রিন্সিপালে করে জুতা মারা পড়া, একজনকে গাছের সাথে বেঁধে রাখা, জোর করে পদত্যাগ করা, এটা কোন ধরনের কথা? এই ছাত্রছাত্রীদের জীবনটা কি, ভবিষ্যৎ কে দেয়? কোন দিনটা বসলে বসে যে বাবা তুমি আর আমার পিতা নাই, পিতৃত্ব থেকে পদত্যাগ করো। হয়তো পিতারই পদত্যাগ করবে, মাতারই পদত্যাগ করাবে, তুমি আর আমার মা নাই, পদত্যাগ করো। ছাত্র শিক্ষক মানে কেউ বাধ্য এদের হাতে অপমানিত হয় নাই। আর তারপর কি দেখলাম, জুলাই থেকে যারা অপরাধ করেছে সবাইকে দায় মুক্তি দেওয়া হয়েছে, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। ইন্ডেমনিটি কেন? যারা অপরাধী তাদের বিচার হবে। কাজে এই হত্যাকাণ্ডগুলি তাদের এই মেটিকুলাসলি ডিজাইনেরই একটা পরিকল্পনা অনুযায়ী ঘটানো হচ্ছে। মিথ্যা মামলা, হয়রানি, জ্বালাতন, প্রায় 1 কোটির উপর স্থাপনা ধ্বংস, শিল্প কলকারখানা বন্ধ, শ্রমিকরা বেকার, কৃষক সার পায় না, খাদ্য মূল্য যেভাবে বেড়েছে, আমার সময় নাকি জিনিসের দাম বেড়েছিল, স্যার এখন যেভাবে জিনিসের দাম বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আওয়ামী লীগের আমলে আমরা মাসের মাথা পিছু আয় বৃদ্ধি করেছিলাম 2,993 মার্কিন ডলার, আর এখন তা কমে গেছে। জিডিপি কমে গেছে, আমাদের রিজার্ভ কমে গেছে। আজকে সাধারণ মানুষের চাল, ডাল, তরি, তরকারি, সবজি, মাছ, মাংসের সবকিছু এমন ভাবে দাম বেড়েছে যে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। হাহাকার সারা বাংলাদেশে, ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে থাকতে মানুষ। আমি তো এই বাংলাদেশ রেখে আসিনি। বাংলাদেশের মানুষ তো খেয়ে পড়ে শান্তিতে ছিল। গ্রাম পর্যায়ে পর্যন্ত বিদ্যুৎ দিয়েছি, ওয়াইফাই কানেকশন দিয়েছি, ডিজিটাল বাংলাদেশ করেছি, স্যাটেলাইট বঙ্গবন্ধু একত্রীকরণ করেছি, প্রত্যেকটা শিক্ষক ইউনিভার্সিটি করে দিচ্ছি, মেডিকেল কলেজ করে দিচ্ছি, চাকরির সুযোগ সৃষ্টি করার জন্য বেসরকারি খাতে ব্যাংক, বিমা থেকে সবকিছু, টেলিভিশন সবই তো করে দিচ্ছি। সাংবাদিকরা কথা বলতে পারে না, আমার সময় নাকি সাংবাদিকতার স্বাধীনতা ছিল না, কথা বলতে পারেনি। আর এখন কি কথা বলতে পারে? একটা নিউজ দিতে পারে যে আমি বক্তৃতা দিচ্ছি, ফেসবুক থেকে শুরু করে সব বড় আসতে আমার কোনো বক্তৃতা বাংলাদেশে শোনানো যাবে না। কেন শোনানো যাবে না? তাহলে কথা বলার স্বাধীনতাটা কোথায়? কোনো মানুষের তো কথা বলার স্বাধীনতা নেই, এতে খাবার নেই, কথা বলার স্বাধীনতা নেই, নিরাপদে চলতে পারে না, রাতে ঘরে ঘুমাতে পারে না, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি প্রতিদিনের ব্যাপার। ওই আওয়ামী লীগ আমলে সেটা ছিল না। আমরা জঙ্গিদের দমন করেছিলাম, সমস্ত জঙ্গিদের জেলখানা থেকে ছেড়ে দিয়েছে, এবং হলি আর্টিস্টদের যারা তাদেরকেও ছেড়ে দিয়েছে। সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী, 14 দলের নেতা কর্মী তাদেরকে দিয়ে জেলখানা আজকে ভরে ফেলেছে। আর সব জঙ্গিদের এখন বাংলাদেশ হয়ে গেছে জঙ্গি রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র। প্রতিনিয়ত পাহাড়ের খুনখারাপি চলছে, দেশের খুনখারাপি চলছে, সব জঙ্গিদের এখন মহা উৎসব চলছে। আর জঙ্গিদের নেতাকে ওই ইরুস এবং তার ওই দোসররা এবং উপদেষ্টারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় গেছে। আমি সংবিধানের সংস্কার তার কি ম্যান্ডেট জনগণের দেশে সংস্কার করে আজকে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস মুছে ফেলে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না। আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারাও আপনাদের যা যা এলাকা সবাইকে বলে দিবেন, সারা বাংলাদেশ ভরে শুধু জয় বাংলা লিখে রাখবেন। জয় বাংলা বুঝতে অত সাহস হয়নি। আওয়ামী লীগের নেতার কর্মীকে বহুবার এই ধরনের গরিব পরিবেশ আমরা দেখেছি। ইনশাল্লাহ বেঁচে যখন আছি
অবশ্যই বাংলাদেশ আবার উন্নত হবে। আমরা তো উন্নয়নশীল দেশের মর্যাদা দিয়েছিলাম বাংলাদেশকে, যেখানে জাতির পিতা রেখে গিয়েছিলেন স্বল্পোন্নত দেশ, যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো মাত্র 3 বছর 7 মাসের মধ্যে। সেখানে আমরা জাতির পিতার পদার্থ অনুসরণ করে দুঃখী মানুষের মধ্যে হাসি ফোটাবার সেই পরিকল্পনা নিয়ে প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করে দিয়েছি। ঘরে ঘরে বিদ্যুৎ, আজকে মানুষের সব কিছু শেষ। এখন বিদ্যুৎ নাই, ইন্ডাস্ট্রি চলে না, গ্যাস নাই, প্রত্যেক জিনিসের দাম বেড়েছে। আর তারপরে পণ্য মূল্য তো যেভাবে বেড়েছে, মানুষের একবেলা খাবার খেতে পারে না। আগে একটা দিন মজুর যে টাকা পেত, তার সারাদিনের খাবার খেয়েও তার হাতে টাকা থাকতো, সে অন্তত 4 মাস কিনে খেতে পারতো। এখন একবেলা খাবারই পরিবারকে যোগাতে পারে না। এই অবস্থা থেকে, এই জঙ্গিদের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। প্রবাসীরা সবসময় বাংলাদেশের মানুষের পাশে ছিলেন, সমস্ত আন্দোলন সংগ্রামে আপনারা সবসময় মানুষের পাশে থেকেছেন। আমাদের অর্থনীতিতে আপনাদের অবদান রয়েছে। আজকে বাংলাদেশের মানুষ মনে হয় যে একটা জঙ্গিদের হাতে জিম্মি হয়ে আছে, এদেরকে উদ্ধার করার জন্য। আর এই খুনি সুৎখর ইউনুস তাই না, সে হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করেছে এবং তার টাকার হিসাব, তার কতটা ব্যাংক অ্যাকাউন্ট, আর কতটা তার কত বিদেশে কত টাকা, আপনাদের তো দায়িত্ব দিলাম, আপনারা তো খুঁজে বের করেন যে কোথায় কোথায় তার বিনিয়োগ আছে, আর এই টাকা সে কোথা থেকে পেল, কাজের টাকা। সব থেকে আমার দেশের গরিব মানুষের বেরোবে, গরিবের রক্ত থেকে, এবং সমস্ত টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে সে মানি লন্ডারিং করছে। এর বিচারটা দিয়ে বাংলাদেশে ইনশাল্লাহ হবেই হবে। আল্লাহ বাঁচিয়ে যখন রেখেছেন, আল্লাহ কিছু কাজ দেয়, সেগুলো আমাকে বারবার বাঁচায়। 21শে আগস্ট বাঁচিয়েছে চট্টগ্রামে, সেই 24শে জানুয়ারি তখন আমাকে বাঁচিয়েছিল, আবার কোটালীপাড়া বিশাল বোমা তখনও বাঁচিয়েছে, এবং বাঁচিয়েছিল বাংলাদেশের সেবা করতে। কাজে আপনারা অনেক ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং আপনার সাথে কথা বলে আমি সত্যি খুব আনন্দিত। আপনারা বাংলাদেশের এই যে মানুষের অত্যাচার, যেখানে নিয়ে নির্মমভাবে অত্যাচার আর গুম, আমি সব গুম করেছি, তাদের গুম করেছি, তাদের আপনার দেখেন একজন আসলো কাকারা গামছা নিয়ে, 8 বছর সে গুম ছিল, আর চোখের পানি মুছছে গামছা। সেই গামছাটা কি 8 বছর পুরনো চোখের পানি মোছা মনে হয়? বলেন, গামছা তো ভাজি ভাঙে নাই। আরেকজন তাকে 8 বছর ছিল, 8 বছর গুম ছিল, শোনা গেল গুম থাকা অবস্থায় তার 2টি সন্তানের পিতা হয়ে গেছে সে। আর একজন তো ইন্ডিয়া থেকে ফেরত গেল, সে হলো খালেদা জিয়ার এপিএস সালাউদ্দিন সরকার। এই হলো তাদের গুমের কাহিনী। হত্যা করে তারা, আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে, হত্যা করেছে, আর এখন সব দোষারোপ আমাদের উপর দিচ্ছে, আর মামলা তো শেষ নাই। এই দিন থাকবে না, দিন ফিরে আসবে। এত অন্যায় অবিচার আল্লাহ কখনো সহ্য করবে না। আর আপনাদেরও একটু সোচ্চার হতে হবে। আপনাদের যারা স্থানীয় নির্বাচিত প্রতিনিধি স্ব এলাকায়, এই বিদেশে, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, এবং এই ইউনুসের দুর্নীতি, তার যে জঙ্গিবাদকে মানে সমর্থন দেওয়া, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র করা, যেখানে আমি জঙ্গি দমন করেছিলাম, মানুষের শান্তি নিশ্চিত করেছিলাম, সেটা পাল্টে দিয়েছে সে। তাকে এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য সকলে মিলে এক হয়ে কাজ করতে হবে। আর এই দায় মুক্তি দিয়ে শেখ মুজিবের হত্যাকারীদেরও দায় মুক্তি দেওয়া হয়েছিল, আমরা কিন্তু শেখ মুজিবের বিচার করেছি। যাদের দায় মুক্তি দিয়েছে এদেরও একদিন বিচার বাংলাদেশে হবে। জাতীয় সম্পদগুলি ধ্বংস করেছে, কাজে এদেরও বিচার ইনশাল্লাহ হবে। আমাদের বিজয়ের মাস, বিজয়ের পতাকা আবার আকাশে উঠবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে স্বপ্ন, পূজা, দারিদ্র মুক্ত সোনার বাংলা আমরা গড়ে তুলব। 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা স্মার্ট, উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। এই অবস্থা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু।
আছি লক্ষ্য ভাই আপা তোমার ভয় নাই চলছে লড়াই চলবে শেখ হাসিনা লড়বে দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ৭১-এর হাতিয়ার বীর বাঙালির হাতিয়ার অ্যাকশন টু অ্যাকশন শেখ হাসিনার অ্যাকশন খোদা হাফেজ আমাদের সাংবাদিক নেত্রী আছে হ্যাঁ